বলছে যে ভাই আপনি এই সময় মজা করেন না। ওনাদের বলতেছে যে ভাই আপনি, আমরা বিরাট ঝামেলার মধ্যে আছি, ওনাকে আমাদের দরকার, আপনি মজা করেন। আমরা আপনারাও মজা করেন না, আপনি ডাকতেছেন ওনাকে আর আমার চান খার ফলে আমাদের ভাইদেরকে গুলি করা হচ্ছে, আপনি কেটে জানেন। প্রথম কথা হচ্ছে যে 5ই আগস্ট আমরা 11:30-12টা থেকেই আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল যে সেনাপ্রধান বক্তব্য দেবেন এবং শেখ হাসিনা দেশে নাই, দেশে নাই মানে পালিয়ে গেছে। তো এটা একই সাথে আমার কাছে আবার বারবার আমাদের মাঠে আমরা আছি, আমাদের সাথে আমাদের সহযোদ্ধা মহানগরী সহকারী সেক্রেটারি দেলোয়ার ভাই, উনি ফোন দিচ্ছেন এক জায়গা থেকে যে ভাই আমাদের ভাইদের উপরে তো এখনো গুলি চলতেছে। কামাল হোসেন ভাই, উনি ছিলেন চানখার ফলে, ওনার সামনে তখন স্টেট মানে 4টা ডেড বডি পড়ে আছে, শহীদ আনাস সহ 4টা ডেড বডি পড়ে আছে। তো উনি যখন এটা বলতেছে একই টাইমে, মানে আমি দুটো কথা বলছি, একই টাইমে আমাকে সাংবাদিকদের থেকে এবং ইয়াদের থেকে, উত্তরপাড়া থেকে আমাকে বারবার ফোন করা হচ্ছে। ওই দিনই প্রথম আমরা রাত্রিবেলা থেকে অফলাইন ব্যবহার করা শুরু করেছি ডিসিশন নিয়ে, যা হয় হবে। তার আগ পর্যন্ত তো আমরা এসে থাকতাম আর কি, সিগন্যালে, টেলিগ্রামে, এবং তখন তো হোয়াটসঅ্যাপটাও মানে ট্র্যাকিং এর মধ্যে চলে গেছে বলে আমরা জানতে পারলাম। তখন সিগন্যালে আর হলো আমরা টেলিগ্রামে থাকি। তো আমাদের যখন নিষিদ্ধ করা হলো 1 আগস্ট, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে উই আর স্পাইট, আমরা এখন আর মানে মানে ডিফেন্স খেলবো না, এখন যা হয় হবে। মানে এখন আমরা এগ্রেসিভ খেলবো, সহজ কথা। আমরা এখন ডিফেন্স করবো না, আমরা এখন এগ্রেসিভলি আমরা এখন মুভ করবো। তো ওরা যেহেতু এগ্রেসিভলি মুভ করছে, এখন আমাদের আর কোনো মানে যেটা বলা হয় যে এখন যে পর্যন্ত আসছি, হয় সামনে যেতে হবে, পিছনে ফেরার কোনো পথ নেই। তখন আমাদের ডিসিশন হলো যে আমাদের অফলাইনে আমরা চলে যাব। তো অফলাইনে ওই দিন 4 তারিখ রাতে আমি অফলাইন নিয়ে যখন যেখানে যাচ্ছি আমাকে টাইম টু টাইম আপডেট দেওয়া হচ্ছে, এবং আমাদের 2-1 ভাই যারা প্রশাসনে ছিলেন আমাকে পছন্দ করতেন, আমাদেরকে ভালোবাসতেন, তারা বলতেন যে মাসুদ ভাই আপনি এখন খিলগাঁয়ে, জাস্ট তার সঙ্গে আমি তখন খিলগাঁয়ে, বলতেন যে আপনি এখন মৎস্য ভবনের সামনে, একদম দেখতাম যে হ্যাঁ ঠিক, আমি মৎস্য ভবনের, বলছে আপনি এখনই একটু ওখান থেকে জায়গা চেঞ্জ করেন। মানে ওই দিন আমি 10 মিনিট 15 মিনিট পর পর জায়গা চেঞ্জ করছি, 15 মিনিট পর পর। এতটা মানে আমার মনে হয় যে আমাদের এক একজনের পিছনে এক একজন লোক লেগে রাখা আছে। এই অফলাইনে যেহেতু আমাদের অন্য নেতৃবৃন্দকে অনেকই পাওয়া যাচ্ছিল না, ফোন কানেক্ট হচ্ছিল না, আবার আপনি জানেন যে নেটও কিন্তু খুব খারাপ ছিল, নেট মানে অনলাইন নেট একেবারেই ছিল না বললে চলে। তো ওই কারণে ওনাদেরকে পাওয়া যাচ্ছিল না। তো আমাকে অফলাইনে যেহেতু পাওয়া যাচ্ছে, বারবার ফোন করতেছে। তা আমার কাছে বিশ্বাস হচ্ছিল না। আমি একবার হাসতে হাসতে বললাম যে কি অ্যারেস্ট করবেন ওনাকে? উনি আর ওনাকে অ্যারেস্ট করে কি করবেন? বলছে যে ভাই আপনি এই সময় মজা করেন না। ওনাদের বলতেছে যে ভাই আপনি, আমরা বিরাট ঝামেলার মধ্যে আছি, ওনাকে আমাদের দরকার, আপনি মজা করেন। আমরা আপনারাও মজা করেন না, আপনি ডাকতেছেন ওনাকে আর আমার চান খার ফলে আমাদের ভাইদেরকে গুলি করা হচ্ছে, আপনি কেটে জানেন। বলছে মাসুদ ভাই আমাদের মেসেজটা গিয়েছে এটা বন্ধ করার জন্য, এই ক্র্যাকডাউনটা, মেসেজটা পৌঁছতে গ্রাসরুটে হয়তো একটু সময় লাগতেছে, বা কোনো কোনো অফিসার এখনো মেসেজটা যথাযথভাবে ধারণ করতে পারছেন না, এইটুকু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় নিলে ঠিক হয়ে যাবে। এটার জন্যই সেনাপ্রধান একটা বক্তব্য দিতে চাচ্ছেন, ওনার বক্তব্যটা গেলে যেন সব জায়গা থেকে প্রশাসন এটাকে ক্যারি করে। তো বক্তব্যটা উনি দিতে চাচ্ছেন, সব নেতৃবৃন্দের সাথে কথা বলার পরে উনি কথাটা বলতে চাচ্ছেন। তো আমি তখন আমাদের কয়েকজনকে ফোন করলাম, ওনারা বারবার বলতেছেন আমরা জামাতকে ট্রাই করতেছি, আশা করি পেয়ে যাবো। পেতে পেতে আমাদের মানে 11:30-12টা থেকে শুরু হয়েছে, তখন 1টা 2টা 3টা 3:30টার মধ্যে তখন বারবার বলা হচ্ছে যে সেনা, একবার আপনারা স্ক্রলে দেখতেছেন যে পিছানো হচ্ছে, সংবাদ সম্মেলন 3বার পিছানো হচ্ছে। তো ওনারা বললেন যে দেখেন আমাদের সবার সাথে অ্যাটলিস্ট কানেক্টিভিটি ডেভেলপ হয়ে গেছে, শুধুমাত্র আমিরে জামাতকে আমরা এখনো কানেক্টিভিটিটা করতে পারি নাই, দ্রুত ওনাকে দরকার। আলহামদুলিল্লাহ পরে ওনাকে পাওয়া গেছে এবং উনি ওখানে গিয়েছেন। ওনারা প্রথম গাড়ি পাঠাতে চেয়েছিলেন, পরে বললেন যে আমাকে আপনারা গাড়ি পাঠাই, এই গাড়িতে করে নেওয়াটা আপনাদের জন্য কঠিন হবে, তার চেয়ে বরং বেটার যে আমি আমার গাড়ি নিয়ে এবং সিকিউরিটি নিয়ে আমি চলে আসি। এবং এটা বলে, এটা আমিরে জামাতও বলেছেন যে, এবং আমরাও তো যারা এটার সাথে ইনভলভ ছিলাম, যে উনি যখন বের হয়েছেন, মানে উত্তরপাড়ার লোকেরা, সেনাবাহিনীর লোকেরা বলছিল যে আপনি আসতে পারবেন কিনা, এই পর্যন্ত পুরো রাস্তা তো ব্লক হয়ে আছে। আমাদের গাড়ি গেছিল, কোনো গাড়ি ফিরে আসতে পারে নাই, মানে সব গাড়িগুলো ওরা নষ্ট করে ফেলছে। তো বলছি কি করা যায়, এখন আসতে তো হবে আপনাকে। আবার উনি এমন জায়গায় যে মোটরসাইকেল আসাটাও কঠিন। উনি বলেন যে আপনাদের চিন্তা করতে হবে না, আল্লাহর উপর ভরসা, ছাত্র জনতার সাথে জনতার প্রতি আমার আস্থা আছে, আমি বের হয়ে আসতেছি, আমি গাড়ি নিয়ে আসতেছি। উনি গাড়ি নিয়ে গেছেন, ছাত্র জনতায় ওনার গাড়িতে ডানে বামে ওই যে সিকিউরিটির মতো উঠে দাঁড়াইয়া, বাঁশি নিয়ে, পতাকা নিয়ে, তারপর ওনাকে একদম ইয়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে, গণভবন পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। তো যেটা বলছিলাম যে এভাবে ওনাকে তো মিটিংয়ে হাজির করা হলো। উনি যাওয়ার পরে আরও কিছু নেতৃবৃন্দের কথা উনি বললেন যে ওনাদের দরকার। দেখেন এই জায়গায় কিন্তু কোনো সংকীর্ণতার উনি পরিচয় দেন নাই। উনি বলছেন যে না, আমাদের আরও মুখ্য আমাদের সহযোদ্ধা যারা ছিলেন রাজপথে, আমরা ভূমিকা নিয়েছি, তাদেরও আপনাদের দরকার। তো ওনাদেরকে ডাকা হয়েছে তখন।
তো আর মোনাজাতের কথা যেটা বললেন যে আমরা তো যখন 11:30-12টার দিকে আমাদের বিজয় মিছিল শুরু হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে, এরপরে শাহবাগ পর্যন্ত আমার পৌঁছতে প্রায় 5:30-6টা বেজে গেছে। মানে লোকদের কোলাকুলি, তারপরে আনন্দ করা, শুকরিয়া আদায় করা, বহু জায়গায় আমি, আমার মনে আছে আমার কপালে বালু এবং ময়লা বালু কপালে হয়ে গেছিল, বহু জায়গায় আমি সিজদা করেছি, মানে আল্লাহর কাছে বারবার আমরা শুকরিয়া সিজদা করেছি।